প্রিয় শিক্ষার্থীরা, ঈদুল আজহার এক সপ্তাহ ছুটি শেষে আজকে আবার আমরা আমাদের নিয়মিত ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি সবাই ভালো রয়েছ। নিয়মিত ক্লাসে আজকে আমরা নবদান বইয়ের একটি সৃজনশীল প্রশ্নের উত্তর তৈরি করব। এর মধ্যে গত 3টি ক্লাস আমরা নবদান বই সম্পর্কে করেছি। এই নবদান বই সম্পর্কে যাবতীয় প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে সেটা আমরা শিখেছি। আজকে আমরা সরাসরি চলে যাব সৃজনশীল প্রশ্নের সমাধান কিভাবে করা যায়। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই তোমাদের নিজ নিজ খাতা এবং স্কেল পেন্সিল নিয়ে প্রস্তুত থাকো। আমি তোমাদেরকে সৃজনশীল প্রশ্নের সমাধান এবং কৌশল শিখিয়ে দিচ্ছি। সৃজনশীল সমাধান করতে হলে প্রথমে আমাদেরকে একটু উদ্দীপক থাকবে। উদ্দীপকটি যদি আমরা ভালোভাবে বুঝি, আমি মনে করি তোমরা 2-3বার যদি উদ্দীপকটি পড়ো এবং উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে পড়ে নাও, তাহলে উদ্দীপক থেকে উত্তরটা অতি সহজে খোঁজ করে বের করে তার সমাধান করা সম্ভব হবে। তারই সুবাদে আজকে আমি তোমাদেরকে যে উদ্দীপকটা নির্বাচন করেছি তা হলো ঢাকা বোর্ড 2019 সালের 7 নাম্বার প্রশ্নটি। তাহলে আমরা চলে যাব সরাসরি উদ্দীপকে। তোমাদের সুবিধার জন্য আমি আমার বোর্ডের পাশে একটি পোস্টারে তোমাদের জন্য উদ্দীপকটি তৈরি করে রেখেছি। তোমরা তোমাদের নিজ নিজ গাইড বইয়ের পেছনে এই প্রশ্নটি বা এই উদ্দীপকটি তোমরা পাবে। তোমরা তোমাদের খাতায় লিখে নাও ঢাকা বোর্ড 2019 সালের 7 নাম্বার প্রশ্ন। এই হলো সেই প্রশ্নটি, সেই উদ্দীপকটি আমি পড়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। এখানে লুবনা এন্টারপ্রাইজের লেনদেনগুলো নিম্নরূপ। আমি সংক্ষেপে লিখেছি, তোমরা পুরোপুরি পরিপূর্ণভাবে তোমাদের প্রশ্নে পাবে। লুবনা এন্টারপ্রাইজের লেনদেনগুলো নিম্নরূপ। 2018 সালের এপ্রিল মাসের 1 তারিখে হাতে নগদ 70,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত ছিল 20,000 টাকা। এটি একটি লেনদেন। এপ্রিল 8 তারিখের লেনদেন হলো পণ্য ক্রয় নগদে 30,000 টাকা। এপ্রিল 9 ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। এইভাবে আমি পড়ে যাচ্ছি, পরবর্তীতে আমি বুঝাবো তোমাদের। এপ্রিল 12 পণ্য বিক্রয় নগদে 20,000 টাকা এবং চেকে 15,000 টাকা। এপ্রিল 15 ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 3,500 টাকা। এপ্রিল 16 যন্ত্রপাতি ক্রয় করে চেকে মূল্য পরিশোধ 6,000 টাকা। এপ্রিল 18 চেক মারফত পণ্য ক্রয় 10,000 টাকা। এপ্রিল 20 রাজুর দেনা 12,000 টাকা, তার মধ্যে 5% বার্তায় নিষ্পত্তি করা হলো। অর্থাৎ রাজু নামক একজন পাওনাদার আমার প্রতিষ্ঠানের কাছে, লুবনা এন্টারপ্রাইজের কাছে 12,000 টাকা পায়। এই 12,000 টাকার মধ্যে 5% বার্তায় তার সাথে লেনদেনটা নিষ্পত্তি হয়েছে। সেটা আমরা অঙ্ক করার সময় আরো পুরোপুরিভাবে বুঝে নেব। এপ্রিল 30 ব্যাংক জমাতিরিক্ত সুদ 500 টাকা। এই 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের যে লেনদেনগুলো সংগঠিত হয়েছে ওই লেনদেনগুলো নিয়ে আমাদের উত্তর সাজাতে হবে। তাহলে আমরা প্রশ্নগুলো একটু বুঝে নেই। এখানে বলেছে কতে মোট আয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে এই লেনদেনগুলোর মধ্যে আমার প্রতিষ্ঠানের
আয়ের পরিমাণ কি কি, অর্থাৎ কোন কোন তারিখে আমার আয়ের পরিমাণ সংগঠিত হয়েছে এবং সেই আয়ের পরিমাণগুলো কি বা কত টাকা আমরা বের করব। 16 তারিখ থেকে 30 তারিখ, এই 16, 18, 20, 30 এই 4টি লেনদেন দিয়ে বলেছে 16 তারিখ থেকে 30 তারিখের লেনদেন দ্বারা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। আমরা নগদ প্রদান জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা শিখেছি। আজকে আমরা আমাদের উদ্দীপকের সাথে মিল রেখে সমস্যার সমাধান করব। গতে বলেছে 1 তারিখ থেকে 5 তারিখ, অর্থাৎ 1, 8, 9, 12, 15 এই 5 তারিখের লেনদেন দিয়ে, অর্থাৎ 1 থেকে 15 তারিখের লেনদেন দ্বারা প্রয়োজনীয় নগদান বই প্রস্তুত করো। এখানে বলা হয়েছে প্রয়োজনীয় নগদান বই, কিন্তু আমরা তো জানি নগদান বই 3 প্রকার, 1 গড় নগদান বই, 2 গড় নগদান বই, 3 গড় নগদান বই। কিন্তু এখানে আমাদেরকে সুনির্দিষ্ট ভাবে বলে দেওয়া হয়নি যে কয় গড় নগদান বই তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে আমরা তো জানি 1 গড় নগদান বই তো শুধুমাত্র নগদ লেনদেন সম্পর্কিত, নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাতীয় লেনদেনগুলো বসবে। এক্ষেত্রে ব্যাংকের সাথে কোনো সংশ্লিষ্ট থাকবে না। 2 গড় নগদান বইতে যে সকল প্রতিষ্ঠানের নগদে এবং ব্যাংকের সাথে লেনদেন সংগঠিত হবে, অর্থাৎ নগদ প্রাপ্তিও বুঝাবে, ব্যাংকের মাধ্যমে প্রাপ্তিও বুঝাবে এবং নগদ প্রদানও বুঝাবে, ব্যাংকের মাধ্যমে প্রদান বুঝাবে, অর্থাৎ ব্যাংকের সাথে লেনদেন সংশ্লিষ্ট থাকবে, সেই ক্ষেত্রে 2 গড় নগদান বই তৈরি করতে হবে। তাহলে 3 গড় নগদান বই, 3 গড় নগদান বই কখন তৈরি করবো আমরা? যদি বা কোন লেনদেনের সাথে নগদ বাট্টার সংশ্লিষ্টতা থাকে, নগদ বাট্টার, তাহলে তোমরা দেখো 1 থেকে 15 তারিখের মধ্যে, 1 থেকে 15 তারিখের মধ্যে কোন লেনদেনের সাথে বাট্টার যদি কোন সম্পর্ক থাকে, তাহলে আমরা সেটা 3 গড় নগদান বইতে যেতে হবে। এখন আমরা নগদান বই তৈরি করার পূর্বে আমরা যদি ভালো করে 1 থেকে 15 তারিখের লেনদেনগুলো ভালো করে আমরা পড়ে নেই এবং বুঝে নেই যে এটা কি 1 গড় নগদান বই তৈরি করতে বলছে, নাকি 2 গড় নগদান বই তৈরি করতে হবে, নাকি 3 গড় নগদান বই তৈরি করতে হবে, তাহলে আমরা লেনদেনগুলো পড়ে বুঝার পরে আমরা তার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তাহলে এই হলো আমাদের প্রশ্ন, এই হলো আমাদের উদ্দীপক বা লেনদেন। তো লেনদেনগুলো যদি তোমরা 3 বার, কমপক্ষে 3 বার পড়বা, 3 বার পড়ার পর যদি তোমরা প্রশ্নে আসো, তাহলে প্রশ্নের উত্তরগুলো অতি সহজে তোমরা বুঝতে পারবে এবং তা নিখুঁতভাবে সমাধান করতে পারবে। তাহলে আসো আমরা এখন কয়ের উত্তর তৈরি করব। কয়ে লিখেছে, চেয়েছে আমাদের কাছে মোট আয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা মোট আয়ের পরিমাণ নির্ণয় করব। তোমরা খাতা প্রস্তুত করো, আমি আমার বোর্ডে ছক অঙ্কন করছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ছক অঙ্কন করেছো। আমি তোমাদেরকে এখন সে কয়ের ছকটি অঙ্কন সম্পর্কে বুঝাচ্ছি। কত চেয়েছে মোট আয়ের পরিমাণ নির্ণয় করতে। তাহলে আমরা যেভাবে ছকটা করতে হবে, প্রথমে তারিখের জন্য আমাদেরকে একটি কলাম রাখতে হবে, তারপরে দুটি টাকার কলাম রাখতে হবে। একটা হল ইনার কলাম, প্রথম গড়টার নাম হবে ইনার কলাম, দ্বিতীয় গড়টার নাম হবে আউটার কলাম। আমরা যদি একাধিক লেনদেন দেখি বা একাধিক লেনদেন সংগঠিত হয়ে থাকে, তাহলে ইনার কলামে লিখবো এবং তার যোগ করে আমরা আউটার কলামে একসাথে টাকাটা দেখাবো। একটু পরে তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা এখন আমাদের উদ্দীপকে যাব। আমাদের কাছে প্রশ্ন এসেছে মোট আয়ের পরিমাণ কত। তোমরা নিশ্চয় লেনদেনগুলো পড়েছো, লেনদেনগুলো পড়ে দেখেছো 1, 2, 3 এইভাবে করে আমরা পড়েছি। পড়ার পর 12 তারিখ লেনদেনটি তোমরা সবাই পড়ো, আমি আবার পড়ছি। পণ্য বিক্রয় নগদে 20,000 টাকা এবং চেকে 15,000 টাকা। তাহলে পণ্য বিক্রয় করলে কারবার আয় হয়। তাহলে পণ্য বিক্রয়টা নগদে হয়েছে আবার চেকেও হয়েছে। এক্ষেত্রে বিক্রয় লেনদেনটি হলো বিক্রয়, যেহেতু বিক্রয় এর ফলে কারবার আয় বোঝায়, তাহলে সরাসরি
এটাকে আমরা আয় হিসাবে, কারবার আয় হিসাবে দেখাতে পারি। কিভাবে লিখবো দেখো তোমরা। 2000 তারিখ কি লিখছে এখানে? পণ্য বিক্রয়। আমরা লেনদেনের নাম কি লিখবো? বিক্রয় হিসাব দিলে চলবে আমাদের। দেখো তুমি 20,000 টাকা নগদে, 15,000 টাকা চেকে, দুটাই আমার প্রাপ্তি হয়েছে। তাহলে আমি এই টাকাটা ব্র্যাকেটে লিখে দিতে পারি 20,000 যোগ 15,000 সমান, আমি এখানে টাকাটা দেব, ইনার কলামে লিখছি। আশা করি এই লেনদেনটা বুঝেছ। এখন আমরা তারপরে কি লেনদেন আছে, 15 তারিখ, 16, 20 তারিখ লেনদেনটা আমি করছি। রাজুর দেনা 12,000 টাকা 5% বার্তায় নিষ্পত্তি হলো। তাহলে আমরা রাজুকে প্রদান করেছি টাকাটা। এক্ষেত্রে আয়ের পরিমাণ কি? আয়ের পরিমাণ হলো রাজু পেতো আমার কাছে 12,000 টাকা, পরিশোধ করার সময় আমি 12,000 টাকার মধ্যে থেকে 5% ডিসকাউন্ট পেয়েছি, নগদে বার্তা পেয়েছি। নগদে বার্তা পাওয়ার ফলে এই বার্তার পরিমাণের সমপরিমাণ টাকা আমার কারবারে আয় হয়েছে। এই জন্য আমরা এই 5% কত হবে? 12,000 5% কত তোমরা হিসাব করো দেখি, পারো কিনা। তাহলে আমি তোমাদের সুবিধার জন্য একটু দেখাই দিচ্ছি। 12,000 ইন্টু 5%, তোমরা মেশিন দিয়ে করলে হয়ে যাবা 600। কিভাবে 600? আমরা দেখো এই দুইটা শূন্য অফ করলাম, 5 12 60, এই শূন্যটা দিয়ে দিলাম। এটা আমাদের কমার্সের একটা সিস্টেম আছে, শর্ট কাটে আমরা পার্সেন্ট গুলো বের করতে পারি। যাই হোক, তাহলে 600 টাকা। তাহলে কত তারিখ? 20 তারিখ। আচ্ছা, এটা হলো এপ্রিল 2018, এপ্রিল কত যেন 12, আর এপ্রিল হলো 20। নগদ বার্তা, নগদ বার্তা ব্র্যাকেটে আমরা দেখা দিতে পারি ইচ্ছা করলে। 600 দুইটা যোগ করে দাও, 35,600। তাহলে আমার মোট আয়ের পরিমাণ কত হয়েছে? 35,600। মোট আয়ের পরিমাণ 35,600। এই তো ক্লিয়ার। তাহলে আমরা এখানে এই টাকা বরাবর এখানে লিখে দিতে হবে মোট আয়ের। বাস, তাহলে আশা করি বুঝেছো। আমাদের কয়ের উত্তর শেষ। আমরা এখন ক্ষয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। ক্ষয়ের প্রশ্ন হলো 16 থেকে 30 তারিখের লেনদেন দ্বারা নগদ প্রদান জাবেদা। তোমরা নগদ প্রদান জাবেদার চক শিখেছো, জেনেছো, তোমরা চক করো, আমি চক করছি। শিক্ষার্থীরা, এর মধ্যে তোমরা ক্ষয়ের উত্তরের জন্য প্রস্তুত। ক্ষয়ে আমরা উত্তর তৈরি করবো নগদ প্রদান জাবেদা। তোমরা তো নগদ প্রদান জাবেদার ছক কিভাবে অঙ্কন করতো তা আগেই শিখেছ। তারপরেও আমি তোমাদেরকে আবার ওই ছকটির একটু বর্ণনা তোমাদেরকে দিচ্ছি। নগদ প্রদান জাবেদা মোট কয়টি ঘর তোমরা তো নিশ্চয় জানো। কয়টি দেখো, 1 2 3 4 5 6 7 8 9টি। 9টি ঘর। আমার টাকার ঘর বলতে গেলে 5টি। ডেবিট 3টি, টাকার ঘর ক্রেডিট 2টি, 5টি টাকার ঘর। সূত্র
সেটা নগদ প্রাপ্তি জাবেদাতেও আসবে, নগদ প্রদান জাবেদাও থাকবে। নগদ প্রদান জাবেদা যেখানে আমরা ডেবিট হিসাব খাত লিখবো, নগদ প্রাপ্তি জাবেদা সেটা হয়ে যাবে ক্রেডিট হিসাব খাত। আর সেক নং, যেহেতু সেকের মাধ্যমে ক্রয় বিক্রয় হয়, সেকের মাধ্যমে ক্রয় বিক্রয় হয়ে থাকে, এই জন্য সেক নাম্বারটা এখানে নগদ প্রদান জাবেদা এই কলামে উল্লেখ করতে হবে। তারিখটা তো আমাদের থাকবে লেনদেন তারিখ। তাহলে নগদ প্রদান জাবেদা কোন কোন তারিখে লেনদেন গুলো ইনক্লুড হয়েছে আমরা সেটা দেখব। দেখো তোমরা তো জানোই যে লেনদেনের ফলে নগদ অর্থ প্রদান ঘটে বা বহির্গমন ঘটে, নগদ অর্থ চলে যায়, সেটা নগদ প্রদান জাবেদা বসে। তার মধ্যে দেখো তোমরা এগুলো তো না, হ্যাঁ 16 তারিখে আসবে। যন্ত্রপাতি ক্রয় করে চেকে মূল্য পরিশোধ করা হলো 6000 টাকা। তুমি যন্ত্রপাতি ক্রয় করেছ, চেক মারফত পরিশোধ করেছ 6000 টাকা, তাহলে তুমি নিশ্চয় নগদ প্রদান জাবেদায় লিখতে হবে। তাহলে নগদ প্রদান জাবেদা কিভাবে লিখবে দেখে নাও। এখানে আমার চেক প্রদান কিছু লিখতে হবে না, লিখতে হবে যন্ত্রপাতি। সবাই লিখো দেখো এখানে যন্ত্রপাতি ক্রয় করেছি, ক্রয় আসবে না 5000, এটা অন্যান্যতে দাও। কত টাকা দেখে লেখো এখানে তোমরা মনোযোগ সহকারে, 6000 টাকা। আবার নগদের ঘরে 6000 টাকা দিয়ে দাও। আশা করি তোমরা বুঝেছ। তোমরা না বুঝলে দুবার তিনবার বুঝার চেষ্টা করলে তোমরা ধরে ফেলতে পারবে, আশা করি আর সমস্যা হবে না। এরপর আসো 18 তারিখ, চেক মারফত পণ্য ক্রয়। চেক মারফত পণ্য ক্রয়, তুমি ক্রয় করেছো চেক মারফত, তাহলে কি হবে? ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে ব্যাংক তো নাই, নগদ প্রদান জাবেদা আমরাকে নগদটাকেই মনে করব। তাহলে ক্রয় করেছো এপ্রিল 18, চেক নাম্বার নাই বিদায় আমরা সেটা লিখবো না, এখানে কোনো কিছু লিখতে হবে না, কারণ ক্রয় করেছি তো ডাইরেক্ট ক্রয় করে টাকাটা আমরা বসাই দিব। কত টাকা দেখে নাও, 10,000 টাকা। আবার নগদের ঘরে দিয়ে দিব 10,000 টাকা। এরপরে লেনদেন দেখবো আমরা কোন তারিখে লেনদেন আসবে। হ্যাঁ, আমরা এখন রাজুর দেনা 12,000 টাকা, তাহলে রাজুকে আমরা 12,000 টাকা দিচ্ছি, পাওনাদারকে পরিশোধ করছি, তার মধ্যে 5% বার্তা নিষ্পত্তি হলো। তাহলে রাজু আমার পাওনাদার, তাকে আমি দিব কত? 12,000 টাকা। কিন্তু প্রদান করার সময় তার থেকে 5% আমরা কেটে রেখে দেব। তাহলে আর কত? 12,000 থেকে 5% বাদ দিলে আর কত হবে? 11,400 টাকা। কারণ 600 টাকা আমরা এরা কতই উত্তরটা বের করতে পেরেছি। আচ্ছা, তাহলে লিখবো আমরা কি? লেখো এখানে আমার পাওনাদারের নামটা লিখবো, পাওনাদারের নাম রাজু। রাজু হিসাব দিয়ে দাও। পাওনাদারের টোটাল সে আমার কাছে পেত 12,000 টাকা, আমি তাতে পাট্টা বাবদ পাচ্ছি 600 টাকা, তাকে দিচ্ছি 11,400 টাকা। ক্লিয়ার? এরপরে দেখো ব্যাংক জমাতে তো সুদ 500 টাকা। ব্যাংক জমাতে সুদ, এটা কি আমার আয় নাকি ব্যয়? নিশ্চয় এটা ব্যয়। যদি ব্যয় হয়ে থাকে তাহলে আমি নিশ্চয় ব্যয় দিকে লিখবো, নগদ প্রদান জাবেদা লিখবো। কত তারিখ? 30 তারিখ। লেখো ব্যাংক জমা দিতে সুদ, এটা আমি প্রদান করেছি। ক্রয়তে যাব না, এটা অন্যান্যতে দাও। কত টাকা? 500 টাকা। অন্যান্য খাতে দাও, এটা অন্যান্য খাতে। এবং এবং
নগদে দিয়ে দাও। 500টা আরো সুন্দর করে লিখলে কিভাবে লিখতে হয় দেখো। আশা করি আমাদের সব লেনদেন গুলো এসছে। 30 তারিখের পর আর কোনো লেনদেন নাই। আমরা এখন আমাদের যোগ করে ফেলবো। আমি স্কেল দিয়ে বসাই একসাথে টেনে ফেলি, তোমরা যদি পারো শিখে নাও। সব রেখা একসাথে টানা হয়ে যাবে, বাস হয়ে গেছে। ক্রয় কত? 10,000। ক্লোজিং লাইন দিয়ে দাও। পাওনাদার 12,000, ক্লোজিং লাইন দিয়ে দাও। অন্যান্য 6,500, ক্লোজিং লাইন দিয়ে দাও। 600, এটা হলো 9, 16, 17, 27। তোমরা যোগফলটা মিলে নাও। 28,500, 10, 20, 22, 28। হ্যাঁ দেখো ডেবিটের যোগফল গুলো দেখো। 10, 22, 28, 28,500। ক্রেডিটের যোগফলটা দেখো 27,900, 28,500। তাহলে ডেবিট এবং ক্রেডিট যোগফল সমান হয়েছে। সুতরাং আমাদের নগদ প্রাপ্তি জাবাদার বইটিও সঠিক হয়েছে। এরপর আমরা যাব গতে। দেখো শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন গয়ের উত্তর তৈরি করতে যাচ্ছি। আমরা লেনদেনগুলো পড়ে বুঝতে পেরেছি যে 1 তারিখ থেকে 15 তারিখে যে সকল লেনদেন রয়েছে ও লেনদেনগুলোর ভিত্তিতে আমরা দুগড়া নগদান বই তৈরি করতে হবে। সুতরাং আমরা দুগড়া নগদান বই ঘরের ছক অঙ্কন করেছি। আশা করি তোমরা দুগড়া নগদান বই এর ছক অঙ্কন করেছো। এখন আমরা সেই দুগড়া নগদান বই তৈরি করতে যাচ্ছি। তাহলে আমি দুগড়া নগদান বই ছকের একটু বর্ণনা দিয়ে দিই তোমাদেরকে। দেখো আগেই আমি তোমাদের শিখেছি, তারপরেও আজকেও আবার তোমাকে বুঝাচ্ছি। নগদান বই মেইনলি দুটি দিক, ডেবিট দিক, ক্রেডিট দিক। ডেবিট দিককে আবার 6 ভাগে ভাগ করা হয়েছে। যেমন তারিখ, প্রাপ্তি। তাহলে ডেবিট দিকে প্রাপ্তি, আর বাসার পৃষ্ঠা উভয় দিকে বসে, খতিয়ান পৃষ্ঠা উভয় দিকে বসে। নগদ ডেবিট, নগদ টাকা, ডেবিট ব্যাংক টাকা। অনুরূপভাবে তারিখ প্রদান, ক্রেডিট বিদ্যা প্রদান, বাসার নাম, খতিয়ান পৃষ্ঠা, ক্রেডিট টাকা, ক্রেডিট ব্যাংকের টাকা। এই সরাসরি আমরা চলে যাচ্ছি লেনদেনে। তাহলে তোমরা দেখো এপ্রিল 1 তারিখের লেনদেনটি। এপ্রিল 1 তারিখে বলেছে হাতে নগদ 70,000 টাকা এবং ব্যাংক জমা অতিরিক্ত 20,000 টাকা। তাহলে তোমরা তো এর আগেও করেছো এবং জানোই যে মাসের প্রথম তারিখের লেনদেনগুলো দিয়ে ব্যালেন্স বিডি নির্দেশ করে। এই ক্ষেত্রে যেহেতু দুটি লেনদেন, একটি লেনদেন হলো হাতে নগদ, এটা ডেবিট দিকে নগদের ঘরে বসবে, যেহেতু এটা আমার মাসের প্রথম তারিখের উদ্বৃত্ত। আর পরে দেওয়া আছে ব্যাংক জমা অতিরিক্ত। ব্যাংক জমা অতিরিক্ত কিন্তু ক্রেডিট উদ্বৃত্ত নির্দেশ করে। তাহলে কিভাবে লিখবো আমরা দেখো। এপ্রিল 1 ব্যালেন্স বিডি, নগদ উদ্বৃত্ত কত? 70,000 টাকা। নগদের ঘরে লিখবো। অন্যদিকে ব্যাংক জমা অতিরিক্ত ক্রেডিট উদ্বৃত্ত নির্দেশ করে বিদায় আমরা ক্রেডিট দিকে লিখতেছি মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি দিয়ে ব্যাংকের ঘরে লিখবো এই উদ্বৃত্তটা, যেহেতু ব্যাংক জমার অতিরিক্ত। আশা করি বুঝেছ। এর পরের তারিখ আমরা দেখব এপ্রিল 8, পণ্য ক্রয় নগদে 30,000 টাকা। নগদ ক্রয়ের পরে নগদত্বের পরিমাণ হ্রাস পায়, নগদত্ব কমে কমে গেলে নগদান হিসাব ক্রেডিট হয়। তাহলে নিঃসন্দেহে নগদান বই তা ক্রেডিটে আসবে। তারিখ লিখো এপ্রিল
8 ক্রয় হিসাব দিয়ে টাকার পরিমাণ 30,000। এটা কিন্তু নগদের ঘরে পড়বে, নগদে ক্রয় করেছি, নগদ টাকা হ্রাস পেয়েছে। এখন আমরা দেখব পরের লেনদেন 9 তারিখ, এপ্রিল 9। লেনদেনটি পড়ছি, তোমরা এটি ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। ব্যাংকে যখন নগদ টাকা জমা দেওয়া হয়, এক্ষেত্রে একই সাথে দুই দিককে প্রভাবিত করবে। কিভাবে? ডেবিট দিকেও প্রভাবিত করবে, ক্রেডিট দিকেও প্রভাবিত করবে। আমি সম্ভবত দ্বিতীয় ক্লাসে এই ধরনের লেনদেন নিয়ে আলোচনা করেছি। তাহলে ব্যাংকে যখন টাকা জমা দেওয়া হয়, লেনদেনটা কেমন হবে দেখো, আমি দেখাচ্ছি। ব্যাংকে বৃদ্ধি পাবে, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ ব্যাংকে বৃদ্ধি পাবে, নগদে হ্রাস পাবে। একই সাথে ব্যাংক হিসাব এবং নগদান হিসাবকে প্রভাবিত করছে। আর এই ধরনের লেনদেনকে আমরা আগেই বলেছি কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা বলে। তাহলে আমাদের এই লেনদেনটিও একইভাবে কন্ট্রা এন্ট্রি হিসাবে আমরা দেখাবো। এপ্রিল 9, দেখো ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকাটা পড়বে, তাহলে এখানে লিখবো আমরা প্রাপ্তির ঘরে লিখবো কি নগদান, কারণ নগদে টাকাটা আমরা পাচ্ছি। নগদান হিসাব, টাকাটা ব্যাংকের ঘরে পড়বে, ব্যাংক তলা আমরা যাচ্ছি। কত টাকা? ওখান থেকে তোমরা দেখে নাও 10,000 টাকা ব্যাংকের ঘরে পড়বে। এখন আসো আমরা ক্রেডিট দিকে কিভাবে করব দেখো। এপ্রিল 9, এখানে লিখবো আমরা ব্যাংক হিসাব, কারণ এখানে নগদ টাকা হ্রাস পাচ্ছে। নগদ টাকা হ্রাস পাচ্ছে 30,000 টাকা, 10,000 টাকা। আশা করি বুঝেছো। যেহেতু এটা একই সাথে দুই দিককে প্রভাবিত করছে, এটা কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি বোঝানোর জন্য আমরা প্রাপ্তির দিকে এখানেও লিখতে পারি, নতুবা ক্ষয়ও লিখে দিতে পারি। ক দিয়ে দিলে সহজে বুঝে যাবে যে এটা কন্ট্রা এন্ট্রি। তোমরা বাসা আরেকটু মনোযোগ দিয়ে পড়লে ধরে নিতে পারবা। এখন আসো 12 তারিখ, পণ্য বিক্রয় নগদে 20,000 টাকা এবং চেকে 15,000 টাকা। পণ্য যখন বিক্রি করা হয়, নগদ অর্থের প্রাপ্তি ঘটে। নগদ অর্থের প্রাপ্তি ঘটলে নগদান বইয়ের ডেবিট দিকে আসবে, প্রাপ্তির দিকে আসবে। তাহলে দেখো কি লিখবো, এপ্রিল 12, এপ্রিল 12 তুমি পণ্য বিক্রয় করেছো, তাহলে হিসাব খাতের নাম হবে বিক্রয় হিসাব। নগদ কত বিক্রি করা হয়েছে? 20,000 টাকা। তাহলে নগদ ঘরে 20,000 টাকা দেব, আর চেকে 15,000 টাকা, সেটা ব্যাংকের কলামে দেব। আমার 12 তারিখের লেনদেন হলো। এরপর তারিখ দেখি 15, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো 35,000 টাকা। ব্যাংক থেকে যখন উত্তোলন করা হয়, ব্যাংক থেকে টাকা হ্রাস পায়, ব্যাংক থেকে টাকা হ্রাস পায়। তাহলে টাকাটা কিন্তু আসছে কোথায়? ব্যক্তিগত বিদায় মালিকের পকেটে এসছে। সো আমার ব্যবসাকে এই টাকাটা প্রভাবিত করে নাই, শুধু মালিকের প্রয়োজনীয় টাকাটা উঠানো হচ্ছে বিদায় ব্যাংক থেকেই টাকাটা কমে যাবে। তাহলে সেটা ক্রেডিট এন্ট্রি হবে। প্রদান 15 তারিখ, এখানে ব্যক্তিগত কথাটা থাকলে সব সময় উত্তোলন হিসাব দিয়ে লিখতে হবে। কত টাকা কমছে? ব্যাংক থেকে 3,500 টাকা কমছে। তাহলে দেখো আমার প্রশ্নে বলে দেওয়া আছে 1 থেকে 15 তারিখের লেনদেনগুলো দ্বারা প্রয়োজনীয় নগদান বই প্রস্তুত করতে। তাহলে আমরা 15 তারিখ পর্যন্ত করেছি, আমাদের এই লেনদেনগুলো এসে গেছে। এখন আমরা এই নগদান বইয়ের উদ্বৃত্ত নির্ণয় করব। এখন উদ্বৃত্ত নির্ণয় করার আগে তোমরা কি করবে দেখো, দুই দিকে সমান করে টাকার ঘরগুলোকে দুটা সমান করে রেখা টেনে দাও।
দিলাম। এখন আমি চোখে চোখে যোগ করব। ডেবিট দিকে নগদ টাকার পরিমাণ দেখো 70 আর 20 90,000, তাহলে ক্রেডিট দিক 30 আর 10 40,000। ডেবিট দিক বড়, তাহলে যে দিক বড় আমরা সেই দিকে আগে যোগ করব। 90,000 ক্লোজিং লাইন দিয়ে দিলাম। ডেবিট দিকে যোগ করি 10 আর 15 25,000, ক্রেডিট দিকে 20 আর 3,500 23,500। ব্যাংকের কলাম নিঃসন্দেহে ডেবিট দিক বেশি, আমরা ডেবিট দিকটা আগে যোগ করে নিলাম। এখন এই ডেবিট দিকের যোগফলগুলো ঠিক নগদেরটা নগদের ঘরে, ব্যাংকেরটা ব্যাংকের ঘরে লিখলাম। ক্লোজিং লাইন দিয়ে দিচ্ছি যথাযথভাবে। এখন আমার কাজ হবে ক্রেডিট দিকে টাকাটা যোগ করে পার্থক্য নির্ণয় করা। তাহলে সেই পার্থক্যটার নাম হবে ব্যালেন্স সিডি, এবং ব্যালেন্স সিডিটা হবে মাসের শেষ তারিখে। আমি মাসের শেষ তারিখে ব্যালেন্স সিডি নির্ণয় করতেছি। ব্যালেন্স সিডি হবে, দেখো ক্রেডিট দিক যোগ করো 30 আর 10 40,000, আমার আছে 90,000। তাহলে ব্যালেন্স কত হবে? 90 থেকে 40,000 গেলে 50,000। এই 50,000 হবে ব্যালেন্স সিডি, নগদ উদ্বৃত্ত। এখন আসি আমরা ব্যাংকের কলামে। ব্যাংকের ক্রেডিট কলামে আছে 20,000 আর 3,500 23,500। আমার যোগফল হলো 25,000। 25,000 টাকা থেকে 23,500 গেলে আর ব্যালেন্স সিডি দাঁড়াবে 1,500। এই যোগফলের পার্থক্যটাই হলো ব্যালেন্স। ব্যালেন্স সিডিটা যেহেতু ক্রেডিটে বসছে, এই সিডি গুলো ডেবিটে এসে ব্যালেন্স বিডি হয়ে যাবে, এবং তারিখটা হবে পরবর্তী মাসের 1 তারিখ। ব্যালেন্স বিডি নগদের কত? নগদের ঘরে আসবে ব্যালেন্স বিডি 50,000 টাকা, ব্যাংকের কলামে আসবে 1,500 টাকা। তাহলে আমরা যোগফল নির্ণয়ের বেলা ক্লোজিং লাইন দিব, কিন্তু ব্যালেন্স সিডির বেলায় আমরা এইভাবে ব্যালেন্স সিডি টাকাগুলো বসাবো। ব্যালেন্স সিডি গুলো বিপরীত দিকে ব্যালেন্স বিডি হয়ে যাবে, এবং তারিখটা হয়ে যাবে পরবর্তী মাসের 1 তারিখে। তোমরা মনে রাখতে হবে ব্যালেন্স বিডির বেলা কখনো ক্লোজিং লাইন ব্যবহার করা যাবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আমরা এই উদ্দীপকের আলোকে যদি বাসায় আরেকবার চেষ্টা করি, তাহলে আমাদের আরো সহজ হয়ে যাবে। তোমাদের বাড়ির কাজ দিচ্ছি আমি, লিখো সবাই সবাই যার যার খাতাতে লিখো। আগামী ক্লাসে বাড়ির কাজ থাকবে, আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা হয়তো বা ভুলে যাবে। তাহলে আমাদের আগামী ক্লাসে বাড়ির কাজ থাকবে কুমিল্লা বোর্ড 2019 সালের 7 নাম্বার সৃজনশীল কোশ্চেন, এবং চট্টগ্রাম বোর্ড 2019 সালের 6 নাম্বার কোশ্চেন। আশা করি তোমরা এই দুটি সৃজনশীল যদি ভালোভাবে বুঝে করার চেষ্টা করো, কোনো সমস্যা হবে না। আমি আশা করি তোমরা চেষ্টা চালিয়ে যাবে এবং অঙ্কগুলি বুঝবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।